আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই সংবাদ শিরোনাম। নজিরবিহীন আন্দোলনের মুখে সদ্য নিয়োগ পাওয়া ৮ জেলার ডিসি প্রত্যাহার, পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি। ছাত্রদের আন্দোলন সন্ত্রাস, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে, দুর্নীতি, দখলদারিত্ব বন্ধ সহ ভুয়া সমন্বয়ক চিহ্নিত করতে মাঠে ছাত্র আন্দোলনের সমন্বয়করা। নির্ধারিত সময়ে কর্মীদের বেতন পরিশোধের নির্দেশ শ্রম উপদেষ্টার, ন্যূনতম মজুরি পুনর্মূল্যায়নের আশ্বাস। চলমান অস্থিরতায় আজও শতাধিক পোশাক কারখানা বন্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নজিরবিহীন আন্দোলনের মুখে সদ্য নিয়োগ পাওয়া ৮ জেলার ডিসিকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের সচিবের দাবি, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তা প্রত্যাখ্যান করে সবার নিয়োগ বাতিলের দাবি জানান ডিসি পদপ্রার্থীরা। এই ঘটনায় সচিবালয়ে যারা হট্টগোল করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জেলা প্রশাসক হতে না পেরে সচিবালয়ে আন্দোলন করছেন, বাংলাদেশে এমন নজির নেই। মঙ্গলবার ব্যাপক হট্টগোলের পরদিনও কর্মসূচি চালিয়ে যান পদ প্রত্যাশীরা। তাদের অভিযোগ, সদ্য নিয়োগ পাওয়া ডিসিদের অনেকেই আওয়ামী লীগের দলবাজি ও দুর্নীতি করেছেন। তাদের নিয়োগ বাতিলে আলটিমেটাম দেন আন্দোলনরতরা। পরে বাধ্য হয়ে ৫৯ জেলার মধ্যে ৮ জেলার ডিসির নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়। জেলাগুলো হচ্ছে রাজশাহী, সিরাজগঞ্জ, জয়পুরহাট, দিনাজপুর, লক্ষ্মীপুর, কুষ্টিয়া, শরীয়তপুর ও রাজবাড়ী। এছাড়াও রদবদল করা হয়েছে টাঙ্গাইল, পঞ্চগড়, নীলফামারী ও নাটোরের ডিসিকে। ৪৮০ জনের ভাইবা নিয়ে ৫৯ জনকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়ার পরও কেন এত অভিযোগ, এর জবাব দেন জনপ্রশাসন সচিব। ৮ জেলা একেবারেই ৮টা ইন্ডিপেন্ডেন্ট জেলা ডিসিকে উইথড্র করে নিয়েছে। সে যে পোস্টিংয়ে ছিল ওখানেই থাকবে। মনে করেন কেউ ডেপুটি সেক্রেটারি বাণিজ্য মন্ত্রণালয় ছিল, অথবা কোথাও ডাইরেক্টর বিপিএটিসিতে ছিল, ওখানে সে ইনস্টিটিউট হয়ে গেল। সত্যি কথা বলতে কি, আমরা কি খুব ভালো মানুষ? আমি সহ বলবো, আমি ভুল তথ্য দিচ্ছি, আমি আমার তথ্য হাইড করতেছি। আপনি যেটা বললেন ১৫ দিন রাত ১১টা-১২টা পর্যন্ত ডিসিদের ফিটনেস ইন্টারভিউ। তবে সরকারের এই সিদ্ধান্ত মানছেন না পদ প্রত্যাশীরা। এই প্রক্রিয়াটা একটা জটিল প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটা ডিসপিউটেড। সুতরাং যত দ্রুত সম্ভব মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কথা বলে এই দুটি যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেই দুটি প্রজ্ঞাপন বাতিল করতে হবে। এদিকে উপসচিবদের আন্দোলনে ঊর্ধ্বতন কর্মকর্তাকে লাঞ্ছিত করবার ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনাদের যে ধারণা হয়েছে আমাদেরও তো ধারণা হয়েছে, তদন্ত করবো না, আমি জানবো যে এখানে কি হয়েছে এবং কারা এটা করেছে, কারা দায়ী। প্রশাসনের শৃঙ্খলা আনতে সরকার কঠোর হবে বলেও জানান তিনি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক কারণে এবার মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে মামলা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। গণ আন্দোলনের মুখে সরকার পতনের পর তার নড়াইলের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এরপরও কারো বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা করেননি। তবে মাশরাফির বিরুদ্ধে গতরাতে নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, গত ৪ আগস্ট দুপুর ২:৩০টার দিকে মাশরাফি সহ অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, লোহার রড, শটগান, বন্দুক, পিস্তল, হাত বোমা সহ দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র জনতার উপর হামলা করে ও কুপিয়ে জখম করে। পাহাড়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্য দূরীকরণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি ইনস্টিটিউট হলে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, ছাত্রদের আন্দোলনটি ছিল ফ্যাসিস্ট, দুর্নীতি, অসাম্য, সিন্ডিকেট ও টেন্ডারবাজদের বিরুদ্ধে। টেন্ডারবাজ এবং দুর্নীতিবাজ যারা ১৬ বছর একটি দলের ছত্রছায়ায় ছিলেন, এখন যদি আরেকটা দলের ছত্রছায়ায় গিয়ে দুর্নীতি করার চেষ্টা করেন তাহলে ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। মতবিনিময় সভায় চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সহ ছাত্র আন্দোলনের অন্যান্য নেতারা
উপস্থিত ছিলেন। মনে রাখতে হবে, রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে পুনর্গঠন না হওয়া পর্যন্ত আমরা একটি সংগ্রামের মধ্যে রয়েছি। যতদিন না পর্যন্ত রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে গঠন হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। সারা দেশে চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্ব বন্ধ সহ ভুয়া সমন্বয়ক চিহ্নিত করতে মাঠে নেমেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। মেহেরপুরে সরকারি কলেজ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে একথা জানান তারা। এরপর কেন্দ্রীয় সমন্বয়ক ওয়াহিদুজ্জামান সহ 10 সমন্বয়ক মেহেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, রাজনীতিবিদ, জেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। 90-এর গণ অভ্যুত্থান ব্যর্থ হয়েছে, কিন্তু 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান যেন ব্যর্থ না হয় সেই লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সারা দেশে মতবিনিময় চলছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। পটুয়াখালীতে জেলা শিল্পকলা একাডেমি হলে দেশ গঠন, ঐক্য প্রতিষ্ঠা এবং দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাস মোকাবেলার মতবিনিময় সভায় তিনি একথা বলেন। শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে তাদের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি রাষ্ট্র সংস্কারে কি কি অন্তর্ভুক্ত করা উচিত তা নিয়েও আলোচনা করেন কেন্দ্রীয় সমন্বয়করা। প্রতিনিধি দলের উপস্থিত ছিলেন সানজানা আফিফা অদিতি, এম এ সাইদ, রায়ান ফেরদৌস সিনথিয়া, হাসিবুল হোসেন শান্ত, মোবাশ্বেরা, শহীদুল ইসলাম শাহেদ, তৌহিদ আহমেদ আশিক এবং জিহাদ হুসাইন। এই কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে বিপুল সাড়া ফেলে। পক্ষ বিপক্ষ অনেক দল থাকবে, কিন্তু মতের এক জায়গায় মিলতে হবে যে রাষ্ট্রের পুনর্গঠন আমাদের করতেই হবে এবং সেটা সব দলের মানুষকে একসাথে এক মতে পৌঁছাতে হবে। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের বিদায় হয়েছে, এখন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। টাঙ্গাইলের গোপালপুরে সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টুর কারামুক্তির দাবিতে আয়োজিত জনসমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিএনপি মানুষের অর্থনৈতিক মুক্তি নিয়ে আসতে চায়। তারেক রহমান বলেন, একমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারই প্রত্যাশিত পরিবর্তন আনতে পারবে। বাংলাদেশটাকে মুক্ত করব। আমি দাবি রাখছি যে আব্দুস সালাম পিন্টু সহ বিএনপি সহ বিরোধী দলের যত নেতাকর্মী যাদের নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে, যাদেরকে মিথ্যাভাবে আটকে রাখা হয়েছে, সকলকে মুক্তি দিতে হবে। সকলের মুক্তি দাবি করছি। নির্ধারিত সময়ে কর্মীদের বেতন পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। একই সাথে ন্যূনতম মজুরি পুনর্মূল্যায়নের আশ্বাস দিয়েছেন তিনি। সচিবালয়ে পোশাক মালিকদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন শ্রম উপদেষ্টা। এদিকে চলমান অস্থিরতায় আজও শতাধিক পোশাক কারখানা বন্ধ ছিল। বেতন বৃদ্ধি সহ নানা দাবিতে নবীনগর চন্দ্র মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। বিদেশি ষড়যন্ত্র পোশাক শিল্পের সংকট জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, শনিবারের মধ্যে পুরো দমে উৎপাদন শুরু হবে গার্মেন্টস শিল্পে। শারফুল আলমের রিপোর্ট। 2 সপ্তাহ ধরে পোশাক কারখানায় কর্মী ছাঁটাই বন্ধ, মজুরি বাড়ানো সহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। বুধবার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। সাভারের আশুলিয়ায় 22টি তৈরি পোশাক কারখানা বন্ধ করে দেয়া হয়। এছাড়াও বেশ কয়েকটি কারখানায় চলছে অনির্দিষ্টকালের ছুটি। পোশাক কারখানায় নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ব্যবসায়ীরা শ্রম উপদেষ্টার সাথে বৈঠক করেন। আজকে কিছু বন্ধ আছে ইচ্ছাকৃত, কিছু বন্ধ আছে যে ঠিক আছে, ওরা যেহেতু গত কয়েকদিনের আনরেস্টে অনেকগুলি ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত হয়েছিল, আমার বিশ্বাস কালকে থেকে শনিবার থেকে সব ফ্যাক্টরিগুলি নিরবিচ্ছিন্নভাবে চলতে পারবে। দ্রুত ঋণ দেওয়ার মাধ্যমে যেন শ্রমিকদের বেতনটা দেওয়া হয়, সেটা আজ রাত অথবা কালকের মধ্যেই শ্রমিকদের কাছে পৌঁছে যাবে বলে আমরা আশা রাখছি। খুব দ্রুত সময়ের মধ্যে যাতে শ্রমিকদের নিম্নতম মজুরির যেই দাবি রয়েছে এবং সমস্যা আছে, শ্রমিক নেতৃবৃন্দের সাথেও কথা বলে, মালিক পক্ষের সাথে কথা বলে সরকারের বিষয়ে একটি ভালো সিদ্ধান্তের দিকে যাওয়ার আমরা চেষ্টা করব। এদিকে পোশাক শিল্পের চলমান পরিস্থিতি নিয়ে টেক্সটাইলস মিলসের উদ্যোক্তারা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, শ্রমিকরা নয় বিদেশি চক্রান্তে অরাজকতা চলছে শিল্পাঞ্চলে। এগুলোর পিছনে চক্রান্ত আছে, বেশি না 10-12 জন। আমি বলি তারা এসে প্রথম 1 মিলে করে, তারপরে যায় গিয়া শ্রমিকদের সঙ্গে মিশে যায়, মিশে গিয়ে তখন তারা ভাঙচুর করে এবং
যে মিলে দেখবেন যে ভিতরে মেশিন ভাঙে, আগুন দেয়, এগুলো হচ্ছে বিদেশি চক্রান্ত। সংবাদ সম্মেলনে জানানো হয়, সাবেক সরকারের ভুল জ্বালানি নীতি ও ভুল তথ্যের কারণেই কারখানায় গ্যাস বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, তাই উৎপাদন সংকট চলছে এ খাতে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দেশে এখনো আওয়ামী লীগের ঘাতকরা রয়ে গেছে, তারা যাতে মাথাচাড়া দিতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্র জনতার আন্দোলনের সময় সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের পরিবারের খোঁজ খবর নিতে গিয়ে তিনি একথা বলেন। পরাজিত শক্তির দোসররা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চালাচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, শহীদদের আত্মত্যাগ যাতে বৃথা না যায়, অন্তর্বর্তীকালীন সরকারকে সেদিকে সতর্ক থাকতে হবে। মুক্ত চিন্তার মানুষদের হয়রানি মুক্ত করতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের আহ্বান জানান রিজভী। কর্মসূচি ছিল, সেই কর্মসূচির দায়িত্ব পালন করতে গিয়ে আবু তোরাব এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এই আত্মোৎসর্গ, এই মহিমামণ্ডিত নিজের আত্মদান এই বাংলাদেশে এক উজ্জ্বল অধ্যায় তৈরি করেছে। এই আত্মদান তো বৃথা যেতে পারে না। আজকে শেখ হাসিনাকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছেন দীর্ঘ 15-16 বছর, এখনো তারা দিয়ে যাচ্ছে। প্রয়োজনীয় সংস্কার শেষে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। দুপুরে কুমিল্লার 14 গ্রামে নানকরা হজরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার নতুন ভবন ও মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ও 14 গ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান। পরে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যৌক্তিক সময়ে যতটুকু দরকার সংস্কারের জন্য ততটুকু সময় দিয়ে বাকি তারা তাড়াতাড়ি এখানে একটা নির্বাচনের ব্যবস্থা করবে, যে নির্বাচন হবে কেয়ারটেকার সরকারের অধীনের আদলে হবে, নিরপেক্ষ নির্বাচনের আদলে হবে। এরকম একটা নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে তারা ক্ষমতা নিয়ে চলে যাবে, এটাই আমরা আশা করি। সিরাজগঞ্জে প্লাস্টিকের বস্তার অবাধ ব্যবহারের ফলে ব্যাপকভাবে কমেছে পাটের বস্তার কদর। অবৈধ হলেও সহজলভ্য ও কম দামি হওয়ায় প্লাস্টিকের বস্তাই বেশি বেচাকেনা হচ্ছে জেলায়, ফলে চাহিদা না থাকায় বন্ধ হয়ে যাচ্ছে স্থানীয় পাটকলগুলো। ব্যাংক ঋণে এসব শিল্প গড়ে চরম বিপাকে পড়েছেন উদ্যোক্তারা, বেকার হয়েছে হাজারো কারখানা শ্রমিক। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। সিরাজগঞ্জের কওমি জুট মিল সহ দেশের রাষ্ট্রায়ত্ত 25টি জুট মিল বন্ধ হবার পর পাটের বস্তা তৈরিতে গুরুত্ব দেওয়া হয়। নতুন আশা নিয়ে গড়ে ওঠে একের পর এক কারখানা। উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম আর জুট মিল সহ সিরাজগঞ্জে গড়ে ওঠে 8টি পাটকল। এসবে কাজ করতেন কয়েক হাজার শ্রমিক, কিন্তু স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবে কয়েক বছর ধরে জেলার সবখানে ছেয়ে গেছে প্লাস্টিক বস্তা ও পলিব্যাগের ব্যবহার। উৎপাদিত চটের বস্তা ও ব্যাগ বিক্রি করতে পারছেন না জুট মিল মালিকরা। আমরা এখানে অনেকগুলো শ্রমিক কাজ করছি আগে, তো এখানে কাজের জায়গাটা এখন ভালোভাবে চলতে যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের অনেক সমস্যায় পড়ছে। এই মিলটা বন্ধ হয়ে যায়, আমাদের সংসারে অভাব অনটন হবে, তো আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে মিলটা সুন্দরভাবে চলুক। আমাদের বাইরে কোনো লোক আমরা কামড় নিব না, আমরা এই কাম ছাড়া আর করে না। মিল মালিকরা জানান, 19টি পণ্য পাটের বস্তায় বাজারজাত বাধ্যতামূলক থাকলেও স্থানীয় ব্যবসায়ীরা তা মানছেন না। তাদের কাছে পাটের বস্তার চেয়ে পলিথিন বা প্লাস্টিক ব্যাগই বেশি পছন্দের, যা মারাত্মকভাবে পরিবেশ দূষণ করছে। পলিথিন বন্ধ করা একটা কাজ, একই সাথে আমাকে পাটের যে মোড়ক ব্যবহার করা এটাকে উৎসাহিত করা একটা কাজ, দুইটা কাজ পাশাপাশি করলেই এটা সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফলে ওই আইনটা আমরা প্রয়োগ করছি। যদি আমি দেখি গত 6 মাসে প্রায় আমাদের 39টা মোবাইল কোড হয়েছে এবং 76টা মামলা হয়েছে, 2,72,000 টাকার মতো জরিমানা হয়েছে। দেশের অন্তর্বর্তীকালীন সরকার পরিবেশ ও জলবায়ু রক্ষায় এরই মধ্যে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে।
সরকার উপদেষ্টার কার্যালয় সহ সরকারি সব দপ্তরে প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করা হয়েছে। তাই সিরাজগঞ্জের এই প্লাস্টিক দূষণ ঠেকাতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন জুট মিল মালিক ও শ্রমিকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত 5টি ফুটওভার ব্রিজ উদ্বোধন করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের বাস্তবায়নে এসব ব্রিজ উদ্বোধন করেন কর্পোরেশনের প্রশাসক বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। সকালে উদ্বোধনের পর নগরীর লক্ষ্মীপুর মিন্টু চত্বর, নওদাপাড়া বাজার, তালাইমারি মোড়, বিনোদপুর মোড়, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এবং অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের সামনে ফুটওভার ব্রিজ খুলে দেওয়া হয়। এছাড়া কাজ চলমান রয়েছে সোনাদিঘির মোড়, মিশন গার্লস স্কুল ও কোর্ট এলাকায় নির্মাণাধীন 3টি ফুটওভার ব্রিজের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।